বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু, মরদেহ হস্তান্তর। সিএমএইচ সহ এখনো চিকিৎসাধীন 51 জন। দিয়াবাড়িতে 3 শিশুর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। আমার মেয়েটা বলছিল, আব্বু তুমি নিতে এসো। আমার আব্বু আমি আসবো, আমি তো যাই আর বাইরে। মাইলস্টোনের ট্র্যাজেডিতে নিহত মাহিয়া ও রাইসার জানাজা দাফন। অংশ নেয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রামের বাড়িতে শোকের ছায়া। স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের কর্মকাণ্ড নিয়ে গয়েশ্বর চন্দ্রের সন্দেহ প্রকাশ। তারা অবিবেচকের মতো এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করবে? অনেক জায়গা আছে বাংলাদেশে, এখানে ট্রেনিং হতে দেয়। মানব কল্যাণে হবে জামায়াতের রাজনীতি, রকুন সম্মেলনে আমিরের প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের মৃত্যু নয়, জুলাই অভ্যুত্থানের এই দিনে মেট্রো রেলের জন্য আফসোস করেছিলেন শেখ হাসিনা। 4 সমন্বয়ককে বন্দী করেও টলানো যায়নি আন্দোলন। কয়েকটা লেয়ারে কিন্তু নেতৃত্বের ধাপগুলো ছিল, তো যে কাউকেই বা আন্দোলনের শুরুর দিকে 20 জনকেও যদি তুলে নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু আন্দোলনটা থেমে থাকতো না, এই আন্দোলনটা কিন্তু পরিচালিত হতো। কাঁচা বাজারে এখনো বর্ষা প্লাবনের প্রভাব, কেজি প্রতি মরিচ 2-250 টাকা। উত্তাপ কমছে না মাছের দামে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আয়মানের শরীরের 45% দগ্ধ ছিল। নিহত আয়মানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বার্ন ইনস্টিটিউট। উত্তরায় প্রথম জানাজা শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে শরীয়তপুরে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 51 জন। এর মধ্যে বার্নে ভর্তি 6 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রোগীদের ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। সরাসরি তার সাথে যুক্ত হতে হব। ঐশী, বার্ন ইনস্টিটিউটের সবশেষ ব্রিফিং এ আরো কি কি জানানো হলো? ইশরাত, কিছুক্ষণ আগে প্রাথমিক ব্রিফিং করেছে বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। সেখান থেকে যেমনটি আপনি জানাচ্ছিলেন যে আজকে সকাল 9:32 যেই শিশুটি মারা গেছে আয়মান, তাকে তার মরদেহ বুঝে পেয়েছে তার পরিবার। এবং প্রথম যে জানাজা সেটি হবে উত্তরা 17 নম্বর সেক্টরে বাদ জুমা, এবং তারপরেই কিন্তু আসলে তার মরদেহ নেওয়া হবে শরীয়তপুরে, তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। সেখানে বিমান বাহিনী তার মরদেহটি বহন করে নিয়ে যাবে, দাফনও হবে সেখানে। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন তাদের মধ্যে 6 জনের পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। আরও যারা আছেন তাদের মধ্যে 15 জনের অবস্থা কি বেশ উন্নতি হয়েছে। তারা বলছেন যে আগামীকাল বা পরশু থেকে তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং এখন মোট 41 জন আপাতত ভর্তি আছে বার্ন ইনস্টিটিউটে তাদের। এবং যেমনটি আসলে উল্লেখযোগ্য যে বার্নের যে রোগীগুলো থাকেন তাদের আসলে শারীরিক পরিস্থিতি কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হয়। ফলে একই মানুষের পরিস্থিতি কিছুক্ষণ পরপর পরিবর্তিত হওয়ার কারণে আসলে একদম নির্ধারিতভাবে তার শারীরিক পরিস্থিতি ঠিক এখন কী রকম সেটি আসলে বলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবে চিকিৎসকরা বলছেন যে সিঙ্গাপুরের 4 জন প্রতিনিধি দল আছেন, যারা বিশেষজ্ঞ দল আছেন, এবং আজকে সকালে চীনের
প্রতিনিধি দল এসেছেন, বিশেষজ্ঞ দল এসেছেন 5 জন। সবাই মিলে আসলে চেষ্টা করছেন যে যারা রোগী আছেন তাদেরকে সর্বোচ্চটা কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়। এবং যেমনটি আপনিও শুনছিলেন কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে, যেমনটি দর্শকরা জানছিলেন যে কর্তৃপক্ষ বলছেন যে তারাও সর্বোচ্চটা চেষ্টা করছে যাতে করে শিশুদের ক্ষেত্রে শারীরিক পরিস্থিতিটা সর্বোচ্চভাবে তারা উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। ইশরাত, ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুলের চারপাশ ঘিরে রয়েছে উৎসুক জনতার সমাগম। সকালে কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হচ্ছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এক নজর স্কুলটি দেখার জন্য। অনেকে পোড়া ভবনটি একবার দেখতে চাইছেন। পুলিশ মোতায়েন থাকলেও বেলা 12টার দিকে হুড়োহুড়ি করে অনেকে প্রবেশ করেন ভেতরে। বিধ্বস্ত ভবনের ছবি তুলছেন তারা, স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থীদের। তাদের স্কুলের সামনে এসে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করছেন। অনেকেই ট্রমার মধ্যে থাকার কথা জানিয়েছেন। এখানে আমার একটা ভাগিনা পড়তো, মারা গেছে। আমরা যে জায়গাটা দেখতে পারবো না। ছেলে একটু নার্ভাসি, বাসাতে আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো খুব খারাপ লাগছে, সেটা তো আর বলা প্রকাশ করতে পারছি না। সেজন্য আমি আসছি এটা একটু দেখতে। টিভিতে নিউজ দেখে আসছি, খারাপ লাগছে তো এখন ঢুকতে দিচ্ছে না। খালি শোক আর শোক, আর কিছু দেহের মতন নাই, কোনো খাওয়া চায় না মানুষে। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এই মুহূর্তে স্কুলের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো সামনেই রয়েছেন, বাইরের চিত্রটা কেমন? উৎসুক জনতার ভিড়ের কথা আমরা বারবার শুনছি। ইসরাত, আসলে এখনো দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং এখন তো ভেতরে ঢুকতে দিচ্ছে। অনেকে ভেতরে ঢুকে ঠায় দাঁড়িয়েছিলেন পোড়া ভবনটির সামনে। এবং এখানে এক বাবা, সে বাবা হতে পারেনি, কিন্তু সে তার কষ্টে সে কিন্তু এখানে চলে এসেছেন। আপনি বলবেন যে কোথা থেকে এসেছেন? যে আমার বাড়ির সাতক্ষীরা, আমি গাজীপুর থেকে এসেছি। আমি দীর্ঘ 12 থেকে 13 বছর বিবাহ করছি, কিন্তু আমার একটা সন্তানাদি নাই। তো বাচ্চা হারানোর যে কী কষ্ট এবং বাচ্চা না থাকার যে কী কষ্ট, আমি খবরে দেখেছি একজন মায়ের কোনো বাচ্চা ছিল না, অনেক কষ্ট করে একটা বাচ্চা হয়েছে, তারপরে এই স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল। তো এই সন্তানকেও পাওয়া যাচ্ছে না, বা পাইছিল কিন্তু পড়া অবস্থায়। তো একজন সন্তান এবং একজন যে ছেলে এবং মেয়ে, অনেকের বাচ্চা এখানে মারা গেছে, পড়ে গিয়েছে। আমি ঘটনাটি দেখার পর থেকে শুধু চোখের পানি ঝরতেছে। তো আজকে ছুটির দিন ভাবলাম আমি এখানে আসবো এবং এই স্কুলের ভিতরে ঢুকবো, জায়গাটি দেখব। তো আসলে এই ভিতরে ঢুকতে পারছেন, এটাও একটা কষ্ট। আসলে জায়গাটা উন্মুক্ত করে দেওয়া উচিত, মানুষগুলো দেখুক তার কিছু কষ্ট। অনেকেই তো ঢুকেছেন, আপনি তো দেখে কি দেখলেন? আসলে এখন যেটা পরিস্থিতি, এখন এটা যে অবস্থা ওইখানে ঘটেছে এটা বলার মতো না। আর বাংলাদেশে এরকম একটা ঘটনা হবে আমরা কখনো এটা চিন্তা করি নেই। এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর 2 কক্ষ, যে বাচ্চাগুলো যার কিছু বোঝে না এবং যে দুর্ঘটনা ঘটছে, যারা যে একটা বুদ্ধি কেটে বের হবে এমন কোনো পরিস্থিতি না। কারণ যেটা মেন গেট, এটা সেখানে বিমান দুর্ঘটনাটা ঘটেছে। আর আউটসাইডে আমাদের আমরা যেটা মিডিয়া দেখেছি যে সেনাবাহিনীরা যে বাচ্চাদেরকে উদ্ধার করছে, দ্বিতীয় তলা যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা যদি নিচতলায় থাকতো তাহলে মনে হয় যে আরো প্রাণ বেঁচে যেত। দেখে আসছেন? আসছি, আসলে মূলত ভিতরে যাওয়ার পরে দেখলাম যে জায়গাটা আসলে ভিতরে আমরা ঢুকছি, খুব খারাপ লাগতেছে দেখার জন্য। কারণ এটা সরাসরি আপনারা মনে করেন যে মেন যে গেটটা, মেন গেটেই ওটা মেন গেটের। আর আপনার নিচতলায় যে হয়তো 2 সাইডের যে শিকটা আপনারা আছে, 2 সাইডে তালা মারা, ওখানে যে আগুন লাগার পরে যে 2 সাইডে যে বাচ্চাগুলো যে কিভাবে বের হবে বা কিভাবে কোথাও সুযোগটা ছিল না। অনেকেই দেখে এসেছেন, আবার অনেকেই দেখার জন্য অপেক্ষায় আছে। এই গেটটি কিছুক্ষণ পরপরই কিন্তু খুলে দিচ্ছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, দেখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থাটি কিন্তু স্কুল কর্তৃপক্ষ করেছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে রাব্বি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু সেই মানুষও মানুষ থাকে না তখন, যখন সে হুঁশ হারিয়ে সহানুভূতি শূন্য হয়। জীবন রক্ষায় নয়, বরং কেবল নিজের বিকৃত আগ্রহ পূরণে ভয়াবহ বিপদের দিনে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে। শুধু ঘটনাস্থলের সাক্ষী হবে বলে, রসিয়ে রসিয়ে গল্প করবে বলে ভিড় করে দুর্ঘটনাস্থলের চারপাশে। দল বল নিয়ে আসে, কিন্তু ব্যাঘাত ঘটায় উদ্ধার কাজ কিংবা চিকিৎসায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে এমন অমানবিক হয়ে ওঠা একদল মানুষকে আবারও দেখল বাংলাদেশ।
সারি সারি মানুষ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছে। কি দেখছে বলুন তো? দেখছে ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা পোড়া শরীর নিয়ে বাঁচার আকুতি নিয়ে ছোটাছুটি করছে। মায়েরা বাবারা পাগলের মতো কলিজার টুকরো সন্তানকে খুঁজে ফিরছে। এই ভিড় শুধু কৌতূহল নিয়ে দেখছে না, হাতে থাকা মোবাইলে ভিডিও অথবা লাইভও করছে। একদল মানুষের জন্য মানুষ এই বিশ্বাসে ছুটছে, আরেক দল মানবিক বোধকে একপাশে সরিয়ে রেখে নির্বিকার হয়ে শুধু দেখছে আর ভিডিও করছে। মাইলস্টোন ট্র্যাজেডির তৃতীয় ও চতুর্থ দিন এমন অনেক মানুষের দেখা মিলল দুর্ঘটনাস্থলের সামনে। কেউ কেউ রাজধানীর বাইরে থেকেও শুধু দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। আমি আইছি টঙ্গীর থেকে দেখতে। এতদিন সন্তান মারা গেল, এগুলো মায়াতে দেখতে আইছি জিনিসটা। আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি কি, কিন্তু আসে দেখি প্রথম গেট দ্বিতীয় গেট বন্ধ। আমরা দেখতে আসছি, একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে। ঘটনার দিন রাজনীতিবিদদেরও বিশাল শোডাউন নিয়ে পোড়া রোগীদের দেখতে যাওয়ার ছবি নিয়ে সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পলিটিক্যাল যারা এলিট আছে তারা সেখানে গিয়ে আমার সেই জায়গায় রাজনীতি করার দরকার নেই, আমরা রাজনীতিটা বাইরে করি। ভিউসের লোভে মানুষ যেরকম অমানবিক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে, এটা নিয়ে কথা বলা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বিগুণ ভাড়া আদায়, এমনকি জীবন বাঁচানোর জন্য যে পানি সেটাও কেউ কেউ 3 থেকে 4 গুণ বেশি মুনাফার লোভে বিক্রি করার বিষয়টি। অনেক রিক্সাওয়ালা চাইছে 200 টাকা চাইছে, কিন্তু আমি সেটাও করি নাই। আমি বিনামূল্যে স্টুডেন্টের সাথে আমি বিনামূল্যে হেল্প করছি। হাসপাতাল গেলে যেখানে মাস্ক আমরা ঢুকতে দেয় না, ওইখানে মাস্কের দাম অটোমেটিক বেড়ে দেয়। কিন্তু একটা মাস্ক 2 টাকা 3 টাকা কিন্তু ওনারা 10 টাকা 20 টাকাও চায়। এটা কি বলবো, মানে মানুষের যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা, যে আমাদের হচ্ছে পুঁজিবাদের চিন্তা, ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে আমাদের মাথায়। ইটস হাই টাইম যে আমরা ভার্সিটিতে, স্কুল কলেজে আমরা বোঝাই যে এইসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি। শিক্ষাক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সমাজের শিকড়ে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয়, তখন এমন মূল্যবোধের অবক্ষয়ের চিত্র দেখা যায় বলে মনে করেন মনোবিদরা। ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি অসহনীয় থাকে বা ডিসহারমোনি বা যেটা বলবো যে ক্যাওয়াটিক যদি থাকে, সেক্ষেত্রে যেমন প্যারেন্টসের মধ্যে শ্রদ্ধাবোধের জায়গাটা যদি না থাকে, একজন আরেকজন আর কি সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি সে ছোটবেলা থেকে লার্ন করে, তখন বাই নেচার সে কিন্তু ওইটাই প্র্যাকটিস করে। পাচ্ছি A+ 80% মার্কস গোল্ডেন, এগুলাকে আমরা যতটা এমফাসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমাদের কোনো নাম্বারিংও নাই, এটার কোনো চর্চাই নাই। পাঠ্যক্রমের বিষয়টা, পাঠ্যক্রমে হচ্ছে একটা পার্ট থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা। জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটা অসম্ভব হয়ে পড়ে সড়কে বাড়তি ভিড়ের কারণে। যেখানে হাত বাড়িয়ে পাশে থাকার কথা, সহযোগিতার কথা, সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মুঠোফোনে ভিডিও ধারণ কতটা মানবিক, কিংবা চিকিৎসার উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি কতটা অমানবিক। মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান। পাঠানা ন্যাসি, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ুন নূর, আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারারটেক মেইন রোডে তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিনী বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় আরও এক পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। মেহেরপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিমের মরদেহ। সকালে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নানাবাড়িতে জানাজা হয় মাহিয়ার। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মাহিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গায় তার দাদার বাড়িতে। রাজধানীর উত্তরায় মায়ের সাথে বসবাস করত ৮ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে যায় মাহিয়ার শরীরের প্রায় ৫০%। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা জানে না 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির জানাজা শেষে ফরিদপুরে দাফন করা হয়েছে মরদেহ। সকালে আলফাডাঙ্গার বাজরা গ্রামে শামসুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজা হয়। স্থানীয়দের পাশাপাশি জানাজায় অংশ নেয় প্রশাসন ও সেনাবাহিনী। পরে বাজরা কবরস্থানে সমাহিত করা হয় রাইসাকে। আমি দেখেই চিনছি যে এটা আমার মেয়ে। আমি এসে বললাম যে ভাই আমার এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা দিয়ে দেন। ওনারা আশ্বাস দিল যে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্টে দিয়ে যান, আমরা এটা শেষ করে আমরা দিয়ে দেবো। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, উপদেষ্টারা ঠিকমতো অফিস করছে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে যান তিনি। এ সময় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। মাইলস্টোনের দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণ বিমান কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো সেই প্রশ্ন তোলেন। আর সেই সাথে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার আহ্বান জানান। তারা অবিবেচকের মতো এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করে? অনেক জায়গা আছে বাংলাদেশে, এখানে ট্রেনিং হতে দেয়। তো সেই কারণে তারা এটার ব্যাপারে কতটুকু করছিল, বিমানের ফিটনেসটা দেখা হয়েছিল কিনা। দল নিয়ন্ত্রণের মতো এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামায়াত নেতাদের কোনো বেগমপাড়া বা পিসি পাড়া নেই। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত ইসলামী। আমির বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সাথে নিয়ে পথ চলতে চায় জামায়াত। গত 15 বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামায়াত ইসলামী। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না। দর্শক, এবার আপনাদের নিয়ে যেতে চাই ঠিক 1 বছর আগে, 24-এর 25শে জুলাই। রাস্তায় তখন ব্যস্ততা কম, রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশ। কারফিউ চলছিল তখন, নেই নতুন সংঘর্ষের ঘটনাও। এমন দিনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনার চোখের পানি ফেলার সেই দৃশ্যটা মনে আছে? তখনও কিন্তু ডিবি কার্যালয়ে বন্দী ছিল 4 সমন্বয়ক, বাকিদেরও খুঁজছে হাসিনার গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে কিভাবে যাতায়াত করতেন বাকি সমন্বয়করা, এসবই জানবো সুমাইয়া ঐশীর রিপোর্টে। 7 দিন আগে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা। এতে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মেট্রো রেল স্টেশন। 24-এর এই দিনে মেট্রো স্টেশন পরিদর্শনে যান শেখ হাসিনা। ভাঙা অংশগুলো দেখে ফেলেন চোখের পানি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। ওদিকে আন্দোলনে প্রাণ যাওয়াদের রক্তের দাগ তখনও শুকোয়নি। আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। শিক্ষার্থীদের মারিয়ে মেট্রো নিয়ে শেখ হাসিনার এই চোখের পানি ভালোভাবে নেয়নি জেনজি। ফলে সীমিত ইন্টারনেটেই শুরু হয় ট্রোল, ব্যঙ্গচিত্র। আন্দোলনের বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় র্যাবকে। তবে এই দিন এর সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল বাহিনীটি। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি।
শিক্ষার্থীদের ক্ষত উপেক্ষা করে এদিন বক্তব্য দেন ওবায়দুল কাদের ও তাপস। ডিবি হারুনুর রশিদ সাংবাদিকদেরকে ডেকে জানান, আন্দোলনে পুলিশ ছাত্রলীগ হত্যায় নাকি পুরস্কার ঘোষণা করা হয়েছিল গোপনে। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। কারফিউ চলমান, সংঘর্ষে কোনো ঘটনাও দেখা যায়নি। ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক। বাকিদেরও তখন হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। এমন ঝুঁকিপূর্ণ সময়ে যোগাযোগ করতে কিভাবে যাতায়াত করতেন সমন্বয়করা? প্রথমত আমরা ট্রাভেলটা করতাম সূর্য ওঠার যে ফজরের টাইমটা যেটা, সেই সময়। কারণ আমরা জানতাম যে সারা রাত জুড়ে টহল চলার সময় ওই সময়ের ভিতরে হলো গিয়ে ডিউটিটা শিফট হয়। এই সময়ের ভিতরে নামাটা আছে, মাস্ক পরতাম, করতাম। কোনো সময় এমনও হয়েছে যে বোরখা পরতে হয়েছে, হাই হিল পরে যেতে হয়েছে। সাংবাদিকদের গাড়ি আমাদের জন্য অনেক বেশি সেফ ছিল আর কি। সাংবাদিক ভাইয়েরা তখন আর নিজেরাই তখন মানে আগ্রহ নিয়ে বলতো যে আসো, তোমাদেরকে আমাদের গাড়িতে আসো, আমরা তোমাদেরকে এক জায়গায় ড্রপ করে দিই, একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেই। সমন্বয়করা বলেন, আন্দোলনে একক কোনো নেতা ছিল না। জেনজির এই নব্য কৌশলকে বুঝতে ভুল করে হাসিনা সরকার। এখানে হচ্ছে কয়েকটা লেয়ারে কিন্তু নেতৃত্বের ধাপগুলো ছিল। তো যে কাউকেই বা আন্দোলনের শুরুর দিকে 20 জনকেও যদি তুলে নিয়ে যাওয়া হতো, তাহলে কিন্তু আন্দোলনটা থেমে থাকতো না, এই আন্দোলনটা কিন্তু পরিচালিত হতো। কারফিউ জারি করে আন্দোলনকে দমিয়ে দেয়া গেছে, এক পর্যায়ে এমন ধারণা তৈরি হয় তৎকালীন সরকারের। তবে জেনজির কৌশল সম্পর্কে তখনও বুঝে উঠতে পারেনি তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বাড়ছে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। হাসপাতালগুলোয় রোগীদের ভিড়, হঠাৎ চাপ বেড়ে যাওয়ায় বেড ও চিকিৎসা সরঞ্জামের সংকট চরমে। এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা। দ্রুতই এসব সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে বেডের তুলনায় রোগীর চাপ ঢের বেশি। একটি বেডেই তাই ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে 2 থেকে 3 জনকে। বাধ্য হয়ে অনেকেই স্থান নিয়েছেন মেঝেতে। এমন চিত্র ভোলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সম্প্রতি ভোলায় আশঙ্কাজনক হারে বেড়েছে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগ, অথচ হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় সেবা। তার উপর এভাবে শয্যা ভাগাভাগি করায় শিশুদের মাঝে দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় অভিভাবকরা। এখন একটা বেডে আমরা 2 জনের সাথে শেয়ার করে একটা বেডে আমার বাচ্চা নিয়ে আমি থাকতেছি আর কি। এক বেডে 2 জন 3 জন থাকলে কারো ভাইরাস থাকতে পারে, আরেক বাচ্চারা এই ভাইরাসটা ছড়াইতে পারে। আমরা কোনো বেড টেড পাই না, এখন আমরা ফ্লোরে আছি, অনেক রোগীরাই ফ্লোরে ভর্তি হয়েছে। হাসপাতালে নেই চাহিদা মোতাবেক চিকিৎসা সরঞ্জাম, তাই বাইরে থেকেই ওষুধ, ইনজেকশন সহ প্রয়োজনীয় সবকিছু কিনতে হচ্ছে রোগী স্বজনদের। ওষুধ বেশিরভাগই বাইরে থেকে কিনা লাগে, ডেলি 1400 টাকার ইনজেকশন আমার কিনা লাগে। কারণ আমাকে তো এই সরকারি হাসপাতালে এসে সেবার জন্য তো আমরা কিনতে পারতেছি না। আমাদের সব কিছু বাইরে থেকে কেনা লাগে, এখান থেকে কিছুই দেয় না, তাহলে আর সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার লাভ আমাদের কি? আবহাওয়ার পরিবর্তনজনিত কারণেই বেড়েছে রোগবালাই, বলছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। 250 বেডের রোগী এখন এই মুহূর্তে আছে প্রায় 400 করে ভর্তি। তাহলে এই যে 150 নতুন রোগী, তাদের বেড দেওয়া তো আসলেই কঠিন। হয়তো আগামী 1 মাসের মধ্যেই আমরা এই বছর আবার টেন্ডার হবে, নতুন করে আমাদের এই স্বল্পতার যে জায়গায় স্বল্পতা আছে সেগুলো পরিপূর্ণ হয়ে যাবে। দ্বীপ জেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে 1.5 শতাধিক শিশু ভর্তি থাকে এই হাসপাতালে, যার মধ্যে 1/2 শতাধিক শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। বর্ষা ও প্লাবনের প্রভাব পড়েছে রাজধানীর বাজারে, কমেছে পণ্য সরবরাহ, তাই বেশ কিছু সবজির দাম অস্বাভাবিক। 1 কেজি কাঁচামরিচের জন্য গুনতে হবে 2 থেকে 250 টাকা। আকার ভেদে বেগুনের কেজি 1 থেকে 150 টাকার আশপাশে। স্বস্তি নেই মাছের বাজারেও, কমেছে ব্রয়লার আর লেয়ার মুরগির দাম। রাজধানীর কাঁচা বাজারে কমেছে সবজির যোগান, যার প্রভাব পড়েছে দামে। 1 কেজি কাঁচামরিচ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 200 থেকে 250 টাকা। মানভেদে 1 কেজি বেগুনের জন্য গুনতে হবে 100 থেকে 130 টাকা। 150 টাকার নিচে মিলছে না 1 কেজি টমেটো। করলা, ঢেঁড়স সহ অন্যান্য সবজির জন্য গুনতে হবে 70 থেকে 90 টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের সবজির ক্ষেত পানিতে নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে, এমন দাবি বিক্রেতাদের। আর দামের এমন উত্তাপে বিপাকে পড়েছেন নির্ময়ের ক্রেতারা।
ডাবল ভাই, এনে শশা কিনছে আগে 60 টাকা কেজি, 120 টাকা কেজি। করা কিছু নাই, কমায় খাইতে হবো। কামাই করি 800, এখন বাজারে নাকি 1000-1200 টাকা। করলা ছিল 80 টাকা, সে করলা এখন 100 টাকা। মরিচ ছিল 180, 160, সেই মরিচ এখন 240 টাকা কেজি। আর বেগুন 80 টাকা, 100 টাকা ছিল গোল বেগুন, সেই বেগুন 120 টাকা কেজি। মানে সব, টমেটো ছিল 140, সেই টমেটো এখন 150 টাকা কেজি। মানে সব মিলে কেজিতে 20 থেকে 30 টাকা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম বাড়ছে। উত্তাপ কমছে না মাছের বাজারে। সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। 1 কেজি আকারের ইলিশের জন্য গুনতে হচ্ছে 2500 টাকার বেশি। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের জন্য দিতে হবে 1800 থেকে 2000 টাকা। 600 টাকা কেজি নিচে মিলছে না দেশি নদ নদীর মাছ। আমাদের যে বেতন অনুযায়ী আমরা যে মাছের যে দাম অনেক বাড়তে লাগে, এই জন্য আমরা কিনতে পারি না। দামটা তো বেশি, এই যে দেখলেন না কত দামটা কিনলাম। এই পর্যন্ত ইলিশ খাওয়াই না, আজকে এই প্রথম কিনলাম। আছে মোটামুটি আর কি, চাষের মাছ টাছ একটু দাম কমই, নদীর মাছটার দাম একটু বেশি। গত সপ্তাহের চাইতেও এই সপ্তাহে অন্তপক্ষে কেজিতে প্রত্যেকটা মাছ 50 টাকা বাড়তি। আড়তে কোনো মাছই মিলানো যায় না, বুঝছেন, অনেক দাম। এখন তো মাছ ভরপুর পাওয়ার কথা, কিন্তু আড়তে মাছই আসে না, খুব কম আসে। এখন বর্তমানে আপনার রুই মাছ আছে 2.5 কেজি, 2-300 গ্রাম, এটি আছে 370-80। আবার যেটি 3.5-4 হেডি আছে 420-50, এরকম একটা সাইজের উপরে দাম। এটা বড় বোয়াল আছে ধরেন 600-580। কিছুটা স্বস্তি এসেছে পোলট্রি বাজারে। কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে লেয়ারের দাম। বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। 1 কেজি ব্রয়লার মুরগির জন্য দিতে হবে 160 থেকে 170 টাকা। 320 টাকা কেজিতে অপরিবর্তিত আছে সোনালী মুরগির বাজার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে থাই এবং কম্বোডিয়ান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন। এলাকা ছেড়েছেন প্রায় 1,20,000 মানুষ। শুক্রবার সকাল থেকে কম্বোডিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করে থাই সেনারা। অন্যদিকে রকেট এবং স্বল্প পাল্লার মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে কম্বোডিয়ান সেনারাও। এই অবস্থায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ এবং সংস্থা। কমোডোর সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে থাই সেনাদের মুহুর্মুহু গোলাবর্ষণ। সকাল থেকে সীমান্তের অপর অংশ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে থাই সেনারা। পাশাপাশি কম্বোডিয়ান সেনাদের বিভিন্ন ঘাঁটিতে চলছে ড্রোন হামলাও। অন্যদিকে থাই সেনাদের অবস্থান লক্ষ্য করে BM-21 রকেট ছোড়ে কম্বোডিয়ান বাহিনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতের পরিধি সময়ের সাথে সাথে আরও বাড়ছে। ব্যাংককের অভিযোগ, হামলায় নোম্যান্সল্যান্ডে মাইন ব্যবহার করছে কম্বোডিয়ান বাহিনী, আর নমপেনের দাবি ক্লাস্টার বোমা ব্যবহার করছে থাই সেনারা। এদিকে পাল্টাপাল্টি হামলার মুখে থাইল্যান্ডের 4 প্রদেশ থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ান সীমান্ত থেকে সরানো হয়েছে প্রায় 20,000 বাসিন্দাকে। 24 জুলাই রাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়ান বাহিনী। ভোর পর্যন্ত চলতে থাকে এই হামলা। বেসামরিক অবস্থান এবং ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা। আমাদের 8টি স্থানে হামলা করা হয়েছে, যার মধ্যে একাধিক টেম্পলও রয়েছে। F-16 বিমান থেকে বোমা হামলা করা হয়েছে। এ অবস্থায় দুপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আসিয়ান সহ বিভিন্ন সংস্থা এবং দেশ। দুটি দেশই চীনের ঘনিষ্ঠ মিত্র। এর পাশাপাশি তারা আসিয়ানেরও সদস্য। আমরা আশা করছি শিগগিরই দেশ দুটি সংঘাত বন্ধে সম্মত হবে। বিবাদের শুরু গেল 16 জুলাই থেকে। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা। সেই অভিযোগে হামলা করা হয় কম্বোডিয়ায়। এরপর থেকে সংঘর্ষ চলছে দুই দেশের বাহিনীর মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররমে নিহতদের রুহের মাগফিরাত কামনায় জুমার নামাজের পর চলছে বিশেষ মোনাজাত। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
আসমানের নির্দেশ ফটো ওঠানো হবে না, এরপর আপনারা কেন করেন? আমরা তো দোয়া করতেছি, আমার সাথে কথা বলেন, আমাদের দায়িত্ব তো আমরা পালন করতেছি। আমার সাথে বুঝুন না, এটা আসলে আমাদের দুঃখের বিষয়। আমার সাথে একটু কথা বলেন। হুজুর যখন বলছেন নামাজের সময় কোনো ভিডিও বা কোনো ক্যামেরা অন করা যাবে না, মসজিদের মধ্যে এটা হুজুর পছন্দ করেন না। কেন? কারণ এটা আমাদের ইসলামী শরীয়তের নিষেধ। আমি একজন মুসলমান, আমিও তো ভাই মুসলমান। আমি তো